আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলের প্রথম রাউন্ডের আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে। আগামীকাল 1 ফেব্রুয়ারি শনিবার দুপুর 1:30 মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স, এবং সন্ধ্যার ম্যাচে সন্ধ্যা 6:30 মুখোমুখি হবে চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল। এর মধ্যে যে প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে 41তম ম্যাচ, যেটাতে ঢাকা এবং খুলনা মুখোমুখি হবে, সেই ম্যাচে নির্ধারিত হবে বিপিএলের প্লে অফের চতুর্থ দল। আমরা অলরেডি 3টি দল পেয়ে গেছি, রংপুর, বরিশাল এবং চিটাগং। চতুর্থ দল হিসেবে লড়াই করছে রাজশাহী এবং খুলনা। রাজশাহী 12 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্টে তারা পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে। খুলনা 11 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তারা 5 নম্বর পজিশনে আছে। ঢাকা ক্যাপিটালস তো টুর্নামেন্ট থেকে ছিটকেই গেছে, এটি তাদের শেষ ম্যাচ। এখন এই যে খুলনা টাইগার্স যদি ঢাকা ক্যাপিটালসকে তারা হারিয়ে দিতে পারে, তাহলে তাদের 12 পয়েন্ট হবে, তখন দুর্বার আছে সমপরিমাণ হবে, কিন্তু নেট রান রেটের কারণে খুলনা টাইগার্স তারা উঠে যাবে। আর যদি ঢাকা ক্যাপিটালস ম্যাচটি জয়লাভ করে খুলনার এগেনস্টে, তাহলে রাজশাহী তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে। এখন খুলনা এবং ঢাকা যে মুখোমুখি হবে, এই ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কীরকম হতে পারে সেটি নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। এর মধ্যে প্রথমে যদি খুলনাকে নিয়ে কথা বলি, খুলনার একাদশের সর্বোচ্চ 1 থেকে 2টি পরিবর্তন হতে পারে। তাও এমনও হতে পারে তারা গত ম্যাচে যেই 11 দিয়ে খেলেছিল সেই 11 দিয়েও খেলতে পারে। তাদের সর্বশেষ ম্যাচে একাদশটা ছিল এরকম: ওপেনিংয়ে নেমেছিল নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, তারপর নেমেছিল অ্যালেক্স রস, উলিয়াম বশিষ্ঠ, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, মোহাম্মদ নওয়াজ, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, মুশফিক হাসান এবং নাসুম আহমেদ। এর মধ্যে তাদের যে ব্যাটিং ডিপার্টমেন্টকে যদি আলাদা করি 1 থেকে 7 পর্যন্ত, এর মধ্যে পরিবর্তন সর্বোচ্চ হলে একটি হতে পারে, আবার না হওয়ার সম্ভাবনাও বেশি। সেটা কীভাবে? ওপেনিং পজিশনে তো কোনো পরিবর্তন হবে না। নাইম শেখ গত ম্যাচেই মাত্র সেঞ্চুরি করেছে, এই বিপিএলে তার প্রথম সেঞ্চুরি এবং টুর্নামেন্টের 8ম সেঞ্চুরি, এবং নাইম শেখের প্রথম বিপিএল সেঞ্চুরি, যেখানে 62 বলে 111 করে অপরাজিত ছিল, সে তো থাকবেই। তার ওপেনিং পার্টনার হিসেবে তার দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তো কনফার্ম থাকছে, পারফর্ম করছে। গত ম্যাচে ভালো একটা স্টার্ট পেয়েছিল, 12 বলে 21 করেছে। 3 নম্বরের নাম অ্যালেক্স রস, তাকে নিয়ে বাদ পড়ার একটা সম্ভাবনা রয়েছে। অ্যালেক্স রস যদিও গত ম্যাচে রান আউটে কাটাপাড়া আউট হয়ে গেছে, সেই হিসাবে অ্যালেক্স রসকে তারা একাদশে চাইলে রাখতে পারে, কিন্তু 14 বলে 12 রান করেছিল। এর আগের ম্যাচে 15 বলে 20 করে আউট হয়ে গেছে। এর আগের ম্যাচে অপরাজিত ছিল 23 বলে 20 রান করে। এখন অ্যালেক্স রসকে যদি তারা যদি রান আউটের হিসাবটা বাদ দেওয়া হয়, যে সে যতগুলো ম্যাচ বল খেলেছে, 14 বল খেলে 12 রান করেছে, এখানে তো টি-20 সুলভ না, সেটা যদি হিসাব করে, অথবা আগের ম্যাচে 20 রান করে আউট হয়ে গেছে, সেটা যদি হিসাব করে যদি অ্যালেক্স রসকে তারা বাদ দেয়, সেক্ষেত্রে তাদের কাছে 2টা অপশন আছে বিদেশি ক্রিকেটার, দারুস রাসুলি অথবা ডম শিবলি। এই দুজনে যে কোনো একজনকে তারা খেলাতে পারে। এর মধ্যে ডম শিবলি মাত্র 1টি ম্যাচ খেলেছে, আর দারুস রাসুলি তো অনেক ম্যাচ যাবৎ সে একাদশে সুযোগ পাচ্ছে না। মানে যদি অ্যালেক্স রস বাদ পড়ে, তাহলে এই দুজনের একজন খেলবে। তবে বাদ না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ অ্যালেক্স রস তো রিসেন্টলি পারফর্ম করে এসেছে, এবং গত ম্যাচে যেহেতু রান আউটে কাটাপার আউট হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা অ্যালেক্স রস সুযোগ পেলেও পেতে পারে। 4 থেকে 7 নম্বর পজিশনে কোনো ক্রিকেটার ব্যাটসম্যান পরিবর্তন হবে না। উইলিয়াম বশিষ্ঠ গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে, 21 বলে 36 রান করেছে, ভালো স্টার্ট এনে দিয়েছে, দলের রানকে পুশ করার জন্য ভালো দায়িত্ব পালন করেছে। এমনকি এর আগের 4টি ম্যাচে সে নট আউট ছিল, এর মধ্যে 2টি ম্যাচেতে ভালো স্টার্ট পেয়েছে, একটিতে 50 করেছে, 55 করেছিল, যার কারণে উইলিয়াম বশিষ্ঠ টিকে যাচ্ছে। 5 নম্বর পজিশনে আফিফ হোসেনের নামার কথা থাকলেও, আফিফ হোসেনের আগে এখানে মাহিদুল ইসলাম অঙ্কনকে নামানো হয়, যে এই টুর্নামেন্ট জুড়ে পুরো টুর্নামেন্টটি সে ভালো ফিনিশিং হিসেবে দায়িত্ব পালন করছে খুলনা টাইগার্সের। গত ম্যাচে 15 বলে 29 করেছিল। এর আগের অনেকগুলো অজস্র ম্যাচ আছে যেগুলোতে সে কুইক নক খেলেছে। শুধুমাত্র প্রথম ম্যাচটি যদি খুলনা খেলেছিল, সেই ম্যাচে সে 22 বল 59 করেছিল, একটি 50 পেয়েছিল, তারপরে কোনো 50 পায়নি, কিন্তু প্রতি ম্যাচেই কিন্তু ভালো একটা কুইক নক খেলে যাচ্ছে। অঙ্কন থাকবে এই দলের অন্যতম একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। আফিফ হোসেন তাকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই, গত ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি, সে থাকবে। 7 নম্বরের নাম্বার নওয়াজেরও ব্যাট করার সুযোগ হয়নি। এখন নওয়াজে বল হাতে 1 ওভারে 8 রানে 2টিকে শিকার করেছে, পরে টিম কম্বিনেশনের কারণে মানে দলের প্রয়োজনে না পড়ার কারণে তাকে বল কারণ হয়নি, নওয়াজও থাকবে। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যদি অ্যালেক্স রস বাদ না পড়ে, তাহলে পুরো 7 জনই একাদশে থাকবে। বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তনের সম্ভাবনা আমি দেখছি না, যদিও গত ম্যাচে তাদের মেইন পেসার আবু হায়দার রনি কিন্তু বেদম প্রহার খেয়েছে, 4 ওভারে 54 রান খরচ করেছে, বোলিংয়ের 50 উইকেট শিকার করতে পারেনি। তারপরও আবু হায়দার রনি এই দলের মেইন বোলার, সে একাদশে থাকবে বলে আমার মনে হচ্ছে। হাসান মাহমুদ অনেকদিন পর ভালো ইকোনমিক্যাল বোলিং করেছে, 4 ওভারে মাত্র 20 রান 1টি উইকেট শিকার করেছে, সেও থাকবে। মুশফিক হাসানকে সালমান ইরশাদের পরিবর্তে একাদশে নামানো হয়। এই ফাস্ট বোলার মুশফিক হাসান গত বিপিএলে তার অভিষেক হয়েছিল কুমিল্লার হয়ে, 5 ম্যাচ খেলে 7টি উইকেট শিকার করেছিল। এই বিপিএলে কিন্তু ভালো বোলিং করেছে, প্রথম ম্যাচ খেলতে নেমেই 4 ওভারে মাত্র 24 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছে। মুশফিক হাসান থাকবে। নাসুম আহমেদ বিপিএলটা খুব একটা ভালো যাচ্ছে না, গত ম্যাচে মোটামুটি ভালো বোলিং করেছে, 2 ওভারে 18 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে। নাসুম আহমেদকেও পরিবর্তন করবে না, তারা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে না, এটা ডু অর ডাই ম্যাচ, জিতলে কোয়ালিফাই করবে প্লে অফে, হারলে কিন্তু বাদ। সেই হিসাবে নাসুম আহমেদকে তারা এই সিরিয়াস ম্যাচে তারা বসাতে চাইবে বলে আমার মনে হচ্ছে না। তার মানে যদি খুলনা টাইগার্সের একাদশে কোনো পরিবর্তন হয়, অ্যালেক্স রসকে তারা যদি বসে, সেক্ষেত্রে ডম শিবলি অথবা দারুস রাসুলকে খেলাতে পারে। আর কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না খুলনা টাইগার্সে। ঢাকা ক্যাপিটালসের একাদশে তাদের এই ম্যাচটা তারা তাদের প্রাইডের জন্য, তাদের শেষটা দর্শকদের রাঙিয়ে দেওয়ার জন্য তারা হয়তো জিততে চাইবে, যার কারণে ঢাকা ক্যাপিটালস একাদশে 4টি পরিবর্তন হতে পারে বলে আমার মনে হচ্ছে। এর মধ্যে সর্বশেষ ম্যাচটি তারা যেটা খেলেছিল ফরচুন বরিশালের বিপক্ষে, তারা সেই ম্যাচে 9 উইকেটে বিশাল ব্যবধানে হেরেছিল। ব্যাট হাতে তারা 15 ওভারে 73 রান অল আউট হয়ে যায়, বল হাতে তারা 6 ওভারে 77 রান দিয়ে দেয় বরিশালকে, তারা 9 উইকেটে জয়লাভ করে।
যার কারণে তাদের সবাই কিন্তু খারাপ খেলেছে গত ম্যাচে। এর মধ্যে যদি আগে ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলি, 7 জন যে ব্যাটসম্যান খেলেছিল এর মধ্যে ওপেন সবাই 7 জনের মধ্যে 6 জনই শুধুমাত্র ক্যাপ্টেন সিসারাপেরাকে বাদ দিলে বাকি 6 জন সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে। এর মধ্যে তারপরও ওপেন করবে তানজিদ তামিম এবং লিটন দাস, এই দলের মেইন 2 জন ব্যাটসম্যান অথবা শুধুমাত্র 2 জন ভালো ব্যাটসম্যান, এই 2 জন ওপেন করবে। 3 এবং 4 নম্বরে নেমেছিল রিয়াজ হাসান এবং জেপি কোটজি, 2 জনই ফ্লপ ব্যাটিং করেছে, 2 জনই বাদ পড়বে বলে মনে হচ্ছে। এর মধ্যে রিয়াজ হাসান বাদ পড়লে তার জায়গাতে এখানে শাহাদাত হোসেন দীপু অথবা হাবিবুর রহমান সোহার 2 জনের একজনকে একাদশে আনতে পারে টিম ম্যানেজমেন্ট, আরেকটা স্টিফেন স্কানাজাই আসতে পারে জেপি কোটজির জায়গাতে। অর্থাৎ 2টি পরিবর্তন যদি হয়, রিয়াজ হাসান এবং জেপি কোটজি বাদ পড়তে পারে, এই 2 জনের জায়গাতে স্টিফেন স্কানাজাই কনফার্ম আসবে, আর বাকি যে শাহাদাত হোসেন দীপু অথবা হাবিবুর রহমান সোহার যে কোনো একজন একাদশে আসবে। বাকি 5, 6, 7 নম্বর পজিশনে যে নামা 3 জন ক্রিকেটার রয়েছে, সাব্বির রহমান সে তো অবশ্যই একাদশে থাকবে, মোসাদ্দেক হোসেন সে এই টুর্নামেন্টে কোনোটাতেই ভালো ব্যাটিং করতে পারেনি, বল হাতে মোটামুটি ভালো বোলিং করেছে কিন্তু গত ম্যাচে মাত্র 1 ওভার করেছে, মোসাদ্দেক হোসেনও থাকবে, অধিনায়ক সিসারাপেরারা তো থাকছেই। আর বোলিং ডিপার্টমেন্টে 4 জনের মধ্যে 2টা পরিবর্তন হতে পারে। মুস্তাফিজুর রহমান গত ম্যাচে ভালো বোলিং করেছে, টুর্নামেন্টে এই দলের সেরা বোলার, সে তো থাকছেই, গত ম্যাচে 2 ওভার 16 রান একটু শিকার করেছে। নাজমুল ইসলাম অপু গত ম্যাচে মাত্র 3 বল করেছিল, 8 রান দিয়েছে, সেও থাকবে। আর 2 জন বোলার রয়েছে, ভারতী পেসার মেহেদি হাসান রানা এবং ওয়েস্ট ইন্ডিয়ান পেসার রেন্সফোর্ড বিটন, এই 2 জনই বাদ পড়তে পারে। মেহেদি হাসান রানা গত ম্যাচে এক্সপেন্সিভ বোলিং করেছে, 2 ওভারে 23 রান দিয়েছে, এর আগের ম্যাচেও ভালো বোলিং করতে পারেনি, প্রায় 30 উপর রান দিয়েছিল, যার কারণে মেহেদি হাসান রানা বাদ পড়তে পারে। তার জায়গায় 2টা অপশন আছে, একটা হচ্ছে ডানাতি পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ অথবা ডানাতি পেসার আবু জয়েদ রাহি, এই 2 জনের যে কোনো একজনকে একাদশে দেখা যেতে পারে মেহেদি হাসান রানার জায়গাতে। আরেকজন হচ্ছে রনসফোর্ড বিটন বাদ পড়তে পারে, গত ম্যাচে সে 1 ওভার বল করে 20 রান খরচ করেছে এবং আগের ম্যাচেও সে ভালো বল করতে পারে, রনসফোর্ড বিটন বাদ পড়তে পারে, সেক্ষেত্রে রনসফোর্ড বিটনের জায়গাতে একাদশে দেখা যেতে পারে। এখানে শিওর দিয়ে বলা যাচ্ছে না, এখানে ফারমানুল্লাহ সাফি হতে পারে, সেটা চাতুরঙ্গে ডি সিলভা, শুভম রানজানে, এই 3 জনের যে কোনো একজনকে একাদশে দেখা যেতে পারে। এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে 4 জন ক্রিকেটার বাদ পড়তে পারে একাদশ থেকে, সেটি হচ্ছে রিয়াজ হাসান, জেপি কোটজি, মেহেদি হাসান রানা এবং আরেকজন হচ্ছে রনসফোর্ড বিটন। এই 4 জনের জায়গাতে 2 জন লোকাল ক্রিকেটার একাদশে আসবে এবং 2 জন বিদেশি ক্রিকেটার একাদশে আসবে বলেই মনে হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ঢাকা এবং খুলনার আগামীকালকের গুরুত্বপূর্ণ ম্যাচের সম্ভাব্য একাদশ। ঢাকার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ না হলেও খুলনার জন্য এটা তো ডু অর ডাই ম্যাচ, তাদের অবশ্যই জয়লাভ করতে হবে, প্লে অফে কোয়ালিফাই করতে হলে। আর রাজশাহীর ফ্যান্সরা সবাই ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করবে, এটাই তো বোঝা যাচ্ছে। তো 41তম ম্যাচের রেজাল্টেই আমরা জানতে পারবো যে এবারের বিপিএল প্লে অফের 4র্থ দলটি কে হতে যাচ্ছে, দুর্বারাচ্ছি নাকি খুলনা টাইগার্স। আপনাদের কাছে কী মনে হয়, খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কোন দল জয়লাভ করবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে এবং ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের সম্ভাব্য একাদশ নিয়ে। আমি আগামীকাল সকালে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।